No. আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রাণপ্রিয় ভাই বোনেরা আপনারা কেমন আছেন? আশা করি আল্লাহ পাকের রহমতে অনেক, অনেক ভালো আছেন এবং পৃথিবীর যে প্রান্ত থেকে দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ। আমি এখন এই মুহূর্তে টেক্সাসে আছি। ইনশাআল্লাহ আগামীকালে নিউ ইয়র্কে সবার সাথে দেখা হবে এবং আপনারা জানেন এই ট্যুরে নিউ ইয়র্ক ট্যুরে আমার অনেকগুলা সেমিনার কানেকটিকাটে, বাফেলোতে, তারপরে হচ্ছে যে ভার্জিনিয়া এবং আলবেনিতে। তো সবগুলো আপডেট আপনারা ফেসবুকে পাচ্ছেন। আপনারা দয়া করে পেজটা ফলো করবেন যাতে করে সবগুলার আপডেট পান। সুপ্রিয় ভাইরা, আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে কথা বলব যে ইন্টিগ্রেটিভ হিলিংটা কিভাবে চিন্তা করবেন বা কিভাবে আপনি করবেন। একটা রোগের যখন বিভিন্ন সিম্পটম দেখা দেয়, আমরা বিভিন্ন ধরনের মেডিসিন খাই, রোগগুলা বাড়ে। তারপরে একসময় রোগের প্যান্ডেমিক দেখা দেয়। যার কারণে যেটা হয় একটা মানুষের জীবন শেষে অনেকগুলো মেডিসিনে ভোগে। অনেকগুলো মেডিসিন নিতে হয় বা অনেকগুলো রোগে ভোগে। তো এই যে রোগের প্যান্ডেমিকের মধ্যে আপনারা কিভাবে ইন্টিগ্রেটিভ ট্রিটমেন্টটা আপনারা ফলো করবেন এবং ওয়ার্লড ওয়াইড এটা যে একটা প্রচুর জনপ্রিয়তা বাড়ছে, এটা নিয়ে কথা বলবো এবং স্টেপ বাই স্টেপ বলবো যে কোন রোগের জন্য আপনাদের হিলিংটা কেমন হবে। সুপ্রিয় ভাইরা যারা জয়েন করেছেন দয়া করে লাইভটা এখনই শেয়ার করে দিন, তাহলে আমরা বুঝতে পারবো যে আপনারা লাইভটা শুনতে পাচ্ছেন। আপনারা শুনতে পেলেই আমি কথা শুরু করবো ইনশাল্লাহ। আর অবশ্যই বলবেন শেয়ার করছেন কিনা। শেয়ার করলে আমাকে জানাবেন যে শেয়ার করেছেন। সো দ্যাট আই ক্যান স্টার্ট। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ বরকাতুহু। তানিম, থ্যাংক ইউ। তো মিস্টার আহমেদ সাহেব বলেছেন শুনতে পাচ্ছেন, তাহলে আমি শুরু করছি ইনশাআল্লাহ। সুপ্রিয় ভাইরা, তো আজকে যেটা বলছিলাম যে ফাহমিদা ক্যালিফোর্নিয়া থেকে বলছেন শুনতে পাচ্ছি। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। যেটা বলছিলাম যে আজকে আমাদের সমাজে, আমাদের পৃথিবীতে মানুষগুলো মানে কেমন জানি অসহায় হয়ে পড়েছে তাদের স্বাস্থ্য নিয়ে। ধরুন আপনি বয়স ৩০ হবে, আপনার ব্লাড প্রেশার হবে। বয়স ৪০ হবে, আপনার ডায়াবেটিস হবে। ৫০ হবে, আপনার প্রস্টেট সমস্যা হবে। আমি ডেটা থেকে বলছি কারণ সারপ্রাইজিং যেটা হচ্ছে যে আমেরিকার 50% মানুষ যারা যখন বয়স 50 হয় তখন তাদের প্রস্টেট সমস্যা দেখা দেয়। মানে অর্ধেক মানুষ যাদের বয়স ৫০ পুরুষদের মধ্যে প্রস্টেট ক্যান্সার দেখা দিচ্ছে। এবং আজকে কি পরিমাণে প্রস্টেট সমস্যা এবং মেয়েদের মধ্যে অনেক হরমোন ইস্যু গুলো। হুম? আজকে 2 বিলিয়ন মানুষ, ডেটা বলছে 2 বিলিয়ন মানুষ আজকে ওভারওয়েট ওয়ার্লড ওয়াইড। মানে প্রতি ধরেন যে ৪ জন একজনও না, ধরেন ৩০% এর মতো মানুষ আজকে পৃথিবীতে ওভারওয়েট। এবং আমি যদি দেখি যে প্রতি ৭ জনে একজন মানুষ পৃথিবীর 70% মানুষ কোন ক্রনিক রোগে ভুগছে। তার মানে ওভারওয়েট এর সাথে একটা ক্রনিক রোগের সম্পর্ক আছে। আবার যদি দেখি যে ওয়ার্ল্ড এর যে ওষুধ খাচ্ছে কিনা মানুষ, মানুষ খাচ্ছে। 70% মানুষ পৃথিবীতে ডেইলি কোনো ওষুধ নেয়া লাগে এবং ওষুধ নিয়ে কিন্তু রোগ ভালো হচ্ছে না। ডাক্তার বাড়াতে হচ্ছে, হাসপাতাল বাড়াতে হচ্ছে। আপনারা জানেন যে দিন, দিন আমাদেরকে আজকে ওষুধ কোম্পানির পাশাপাশি খাবার কোম্পানি যেগুলো আছে জাঙ্ক ফুড কোম্পানিগুলোর পরিমাণ বাড়তেছে। তার মানে তার রং খাবার বাড়ছে, ওষুধ বাড়ছে, ডাক্তার বাড়াতে হচ্ছে। আমরা যদি ডাক্তার বাড়ানোর প্রসেসের পাশাপাশি আমরা যদি ওষুধ আম কিভাবে ন্যাচারালি করা সম্ভব বা ন্যাচারালি কি ওষুধ বানানো সম্ভব বা যেখান থেকে রোগটা হচ্ছে সেখান থেকে চিকিৎসা করে আসি, তাহলে এত আমাদের এই রোগের মহামারী হতো না আজকে। ইভেন মুসলিমরা আরো এগিয়ে আছি। পৃথিবীতে সবচেয়ে বেশি মানুষ ডায়াবেটিসে আক্রান্ত কোথায় জানেন? আমাদের গলফ কান্ট্রিগুলোতে। গলফ আরব কান্ট্রিগুলোতে আমাদের সবচেয়ে বেশি মুসলিমরা এবং সেখানে হচ্ছে সবচেয়ে বেশি ডায়াবেটিসে আক্রান্ত। এবং এই ডায়াবেটিসে আক্রান্ত যখন হয় মানুষ, পাশাপাশি অনেক রোগে আক্রান্ত হয় এবং একটা সময় পরে জীবন শেষে ১৫-২০ টা মেডিসিন নিয়ে যেতে হয়। আমি তার প্রমাণ। আমি যখন বয়স ২৮ হয়, তখন আমাকে অনেকগুলা মেডিসিন দিয়ে দেয়। আমাকে ডাক্তার বলছে হ্যান্ডিক্যাপে যেতে হবে। আমার বাবা যখন ১ম আমেরিকাতে আসে, আমার বাবাকে প্রায় ২৬ টা মেডিসিন দিয়েও বাবার সবগুলো রোগের মানে দখল সামলাতে পারতেছিল না। প্রত্যেকটা রোগী বিয়ন্ড দ্য কন্ট্রোল ছিল। মেডিসিন ছিল সবগুলা রোগের একদম অপটিমাম লেভেল ডোজে ছিল। আমার বাবা আপনার বাবা কেন?
আপনাদের সবার হাতে এই প্রমাণগুলো আছে, সুপ্রিয় ভাইরা। তো আজকে আমাদের সময় এসে আমাদের বুঝার যে আমরা কোথায় ভুল করছি, আমরা কোন জিনিসটা একটু বেটার করতে পারি। যেটা হচ্ছে যে ইন্টিগ্রেটেড মেডিসিন। ইন্টিগ্রেটেড মেডিসিনটা কি? যে রোগগুলাকে কম্বাইনলি চিন্তা করতে হবে। শুধু চিন্তা করতে হবে না যে ওষুধ খাবেন, ওষুধ খাবেন। সিম্পটোমেটিক ট্রিটমেন্ট এটা এনাফ না। যেটা আজকে ওয়ার্লড ওয়াইড ডাক্তাররা আজকে বুঝতে শুরু করেছে। স্পেশালি আমেরিকাতে প্রায় সব ডাক্তারই তাদের প্রেসক্রিপশনের পাশাপাশি বলে দিচ্ছে যে আপনি এই প্রেসক্রিপশনটা খাবেন, ফলো করবেন কিন্তু আপনি লাইফস্টাইল মেনে চলবেন। আপনি সুস্থ খাবার-দাবার খাবেন। অনেক ক্ষেত্রে বলার সময় হয় না একটা ডাক্তারের পক্ষে যে কি খাবে, কি খাবে না। কিন্তু আজকে গ্লোবালাইজেশন এর কারণে দেখুন আমি আছি আমেরিকাতে। পৃথিবীতে অনেক ডাক্তার দেখুন যে যেখানে আছে সেখান থেকে তাদের কথাগুলো প্রচার করছে এবং প্রত্যেকটা মানুষ aware হচ্ছে। বাংলাদেশে মানি একটা সময় ছিল আমরা ভাবতেই পারি নাই যে মানি এত পিজ্জা হাট হবে, এত জাঙ্ক ফুড কোম্পানি হবে, ম্যাকডোনাল্ড হবে বা অনেক কিছু হচ্ছে। এট দ্য সেম টাইম গুড জিনিসগুলো কিন্তু হচ্ছে। মানুষ আজকে বুঝতে শুরু করেছে যে ফার্মের মাংস, ফার্মের প্রোটিন গুলো খাওয়া ঠিক না। মানুষ বুঝতে শুরু করেছে যে আজকে সুস্থ হওয়ার জন্য সাপ্লিমেন্ট দরকার হয়। ডিফারেন্ট টাইপের ন্যাচারাল ইনগ্রেডিয়েন্ট যেটা সায়েন্টিফিক্যালি প্রুভেন এটা প্রমাণ হয়। আমি আমাদের ওয়েবসাইটে প্রত্যেকটা সাপ্লিমেন্টের জন্য ন্যাচারাল যে ইনগ্রেডিয়েন্ট যেগুলো আছে, এগুলো যে সায়েন্টিফিক যে ব্যাকআপ যে রিসার্চ গুলো আমি এড করে দিয়েছি, যাতে করে যে কেউ সহজে এগুলাকে বুঝতে পারে এবং সিম্পলি এগুলো আন্ডারস্ট্যান্ড করতে পারে যে এই রিসার্চ গুলো এই প্রোডাক্ট গুলো হচ্ছে রিসার্চ বেসড। ধরুন আপনার সিম্পল একটা ফ্যাটি অ্যাসিড ওমেগা। ওমেগা নিয়ে আপনি যদি রিসার্চ করেন PubMed এ কয়েক হাজার গবেষণা আছে। কয়েক হাজার। কয়েক হাজার গবেষণা আছে ওমেগা নিয়ে। শুধু একটা না। তাহলে আপনি চিন্তা করুন যে আমরা রিসার্চ গুলোকে সামনে আনছি না। আমি আম আ দেখেছি যে শুধু ওমেগা না, আমাদের ওভারঅল যে মেডিসিন যেগুলো আছে আমাকে দেখাচ্ছে, দেখি আমাদের ওয়েবসাইটে গেলে দেখবেন রোগভিত্তিক সাপ্লিমেন্ট দেয়া আছে। যদি সেটা আমি পরে বলব। তো প্রত্যেকটা মেডিসিনের রিসার্চ গুলো বলা আছে। সুপ্রিয় ভাইরা, তো আমরা আজকে মেইনলি কথা বলব হচ্ছে আমাদের ওভারঅল ইন্টিগ্রেটিভ অ্যাপ্রোচ নিয়ে। যে আপনি যখন অসুস্থ হবেন, ডায়াবেটিস, ব্লাড প্রেশার, আপনার কোলেস্টেরল, আপনার ওভারওয়েট, আপনার ঘুম সমস্যা, মাথা ব্যথা, অ্যালার্জি এই সমস্যাগুলো যেখানে হোক না কেন, আপনি ইন্টিগ্রেটিভ অ্যাপ্রোচ এ কিভাবে চিকিৎসা করবেন সেটা নিয়ে আজকে কথা বলব সুপ্রিয় ভাইরা। প্রথমত আসি হচ্ছে যে সবচেয়ে বেশি রোগ কোনটা? সবচেয়ে বেশি রোগ হচ্ছে আজকে কার্ডিওভাস্কুলার ডিজিজ। এবং এর মধ্যে আছে আপনার বেশিরভাগ ক্ষেত্রেই আপনার মানুষ মারা যাচ্ছে যে হার্ট অ্যাটাকে, স্ট্রোকে। ইমাজিন পৃথিবীর প্রায় ৩ জনে ১ জন। স্যাডলি আমাদের আমেরিকাতে, উন্নত বিশ্বে বা স্পেশালি আমাদের আমেরিকাতে প্রতি ২ জনে ১ জন মানে অর্ধেক আমেরিকান মারা যাচ্ছে হার্ট অ্যাটাক বা স্ট্রোকে। এত টেকনোলজি, এত মেশিনারি, এত বড় হসপিটাল, এত ফুললি কাভার্ড ইন্সুরেন্স কিন্তু মানুষের মৃত্যু হচ্ছে একটা স্ট্রোক বা হার্ট অ্যাটাকে। এবং পৃথিবীর অন্য ক্ষেত্রেও একেক দেশে একেক জিনিসটা বেশি। কোথাও ডায়াবেটিস বেশি, কোথাও প্রস্টেট সমস্যা বেশি, কোথাও ক্যান্সার বেশি। তো ক্যান্সার আবার অনেক ধরনের আছে। যে ধরনের হোক না কেন, কিন্তু মূল সমস্যা হচ্ছে আমাদের যে রুট কজ বুঝতে হবে। যে রোগটা কেন হয়? এখন আবার আপনি দেখবেন অনেকে আজকে সোশ্যাল মিডিয়ায় রুট কজ নিয়ে কথা বলে, প্রাকৃতিক চিকিৎসা নিয়ে কথা বলে। তাদের কোনো credential নাই। উইথআউট এনি credential, উইথআউট এনি আম ডিগ্রি কেউ যদি বলে আমি প্রাকৃতিক চিকিৎসক, এর থেকে বড় অপরাধ আর কিছু হতে পারে না আমার মনে হয়। এখন আমি মেডিকেলে পোস্টডক করেছি। কিন্তু আমি মেডিকেল ট্রিটমেন্ট করি না। আমি ন্যাচারোপ্যাথি ট্রিটমেন্ট করি। আমি ন্যাচারোপ্যাথি চিকিৎসা উপরে ডিগ্রি নিয়েছি। সো এখন আমি যদি আজকে ক্যান্সার ড্রাগ ট্রিটমেন্ট দেই আপনি নিবেন আমার কাছ থেকে? নিবেন না। কারণ আমি ক্যান্সারের জন্য ন্যাচারাল ওয়েটাই আমার জন্য এক্সপার্টিস এবং সেটা নিয়ে আমি কথা বলব এবং সেটা আপনাকে আমি দিব। তো এইজন্য আপনারা মানে ইন্টিগ্রেটিভ অ্যাপ্রোচ ফলো করতে হলে আপনার যারা এক্সপার্ট এই বিষয়ে তাদের কাছে যেতে হবে। আমেরিকায় যারা আছেন, আমেরিকার প্রত্যেকটা এলাকায় ন্যাচারাল ডক্টর আছে। প্রত্যেকটা এলাকায় ইন্টিগ্রেটিভ ফিজিশিয়ান আছে। বাংলাদেশে আলহামদুলিল্লাহ আমরা করেছি। সিলেটে আছে, বাংলাদেশে ঢাকাতে আছে। আমাদের গ্রুপ অফ ডক্টর কাজ করছে। এরা সবাই আমেরিকা থেকে পড়াশোনা করেছে। সবাই মেডিকেল ডক্টর। সুপ্রিয় ভাইরা, তো এখন আমরা যদি আমাদের ট্রিটমেন্টটাকে নির্ভর না করি, তখন কি হবে? নতুন, নতুন ড্রাগ আসবে। ব্লাড প্রেশার বাড়বে। গত কয়েক বছরে প্রায় ১,০০০ নতুন ড্রাগ যুক্ত হয়েছে আমাদের ওষুধের ভান্ডারে।
এটা আমার জন্য খুব একটা আশাব্যঞ্জক দিক যে আমাদের রোগের জন্য মেডিসিন আছে। কারণ আমি তো মেডিসিনের পক্ষে কথা বলি। কারণ মেডিসিন আপনার প্রয়োজন আছে যখন প্রয়োজন। কিন্তু এর পাশাপাশি আপনি যখন আপনার ইন্ডিকেটিভ অ্যাপ্রোচ এ যাবেন না, তখন হবে বিপদ। তখন আপনার ব্লাড প্রেশার উম কন্ট্রোল করতে ওষুধ খেতে একসময় ব্লাড প্রেশার কন্ট্রোল থাকবে না। কিন্তু আপনি যদি ন্যাচারাল ইন্ডিকেটিভ অ্যাপ্রোচ ইউজ করেন, তাহলে আপনার যে রুট কজ টা যখন ভালো হবে, ব্লাড প্রেশারটা আর থাকবে না। যেহেতু আপনি আর মেডিসিন নেওয়া লাগবে না আপনার। যেহেতু আপনি ন্যাচারাল নিজেকে হিলিং করছেন, বডি ফাংশনটাকে ইমপ্রুভ করছেন আপনি। যে কারণে ব্লাড প্রেশারটা বেড়েছে। সেটা নিয়ে আমি কথা বলেছি। আজকে কথা বলব ইনশাআল্লাহ একটু পরে। তো এখন একটা রোগের জন্য আপনি যদি ওষুধ খান, খুবই প্রয়োজন। আবার বলছি, আমার অনেক পেশেন্ট আমার কাছে আসছে, বলছে কি আমি তো ওষুধ সব বন্ধ করে দিছি। তো আমি বলছি, "না, আপনাকে আমি দেখতে পারব না। আপনি ওষুধ সবগুলো খেয়ে তারপরে আসেন।" প্রত্যেকটা মেডিসিনে আপনার একটা কারণ আছে। আপনাকে সেটা নিতে হবে। যখন সুস্থ হবেন তখন মেডিসিনটাকে বন্ধ করবেন আপনি। মেডিসিন বন্ধ করবেন না। এখন কারণ ধরুন এক্সাম্পল আমি এভাবে দেই যে আমার হাতে এখানে একটা কাটা ফুটছে বা কেটে গেছে। আমি যদি বলি না আমি শুধু টুরমেরিক দিয়ে ঠিক করব, আমি টুরমেরিক খাবো বা আমি নারকেল তেল খাবো বা আমি পেইনকিলার বা আমি ন্যাচারালি এখানে ঘুমাবো বা ব্যায়াম করব। এটা ভালো হবে না। আপনাকে ব্যান্ডেজ দেয়ার পরে আপনার ইমিউন সিস্টেমকে ভালো করতে হবে। ব্যান্ডেজ দেয়ার আগে আপনাকে একটু টুরমেরিক দেয়া লাগবে, টুরমেরিক। কারণ আপনি ব্যান্ডেজটা দিয়ে একটু আপনার ব্লিডিংটা বন্ধ করুন। তখন আপনার টুরমেরিকটা ভালো কাজ করবে। ব্যাপারটা এরকম আরকি। তো এইজন্য বলছি যে আপনার রোগটাকে সাপ্রেস করা বা সিম্পটম কে ম্যানেজ করা যেভাবে বলুক না কেন, একেকজন একেকভাবে এক্সপ্লেইন করে। আপনার এর প্রয়োজন আছে। এর পাশাপাশি আপনাকে নিজের বডির ইন্টারনাল হিলিং করতে হবে। এবং দেখতে হবে আপনার ডায়াবেটিস হয়েছে, আপনার গলদটা কোন জায়গায়? আপনি কি কার্বোহাইড্রেট বেশি নিচ্ছেন? নাকি আপনি ঘুম হচ্ছে না? নাকি আপনার বডিতে লট অফ ইনফ্লামেশন আছে? আপনার সমস্যাটা দেখুন আগে। তখন দেখবেন আপনার সমাধান করা সম্ভব। একটা গাছ দেখবেন যখন তার শিকড় গজায়, আপনি যদি গাছটাকে উপর দিয়ে কেটে দেন, কোন লাভ হবে আপনার? আবার শাখা-প্রশাখা বেরোবে না? আর শিকড় সহজে উৎপাদন করেন, তখন কি হবে? গাছটা আরো উইঠটা বা আগাছাটা আর বাঁচতে পারবে না। একইভাবে আপনার একটা রোগের জন্য দেখতে হবে তার শিকড়টা কোথায়? শিকড়টা কোথায় আমি প্রত্যেক রোগ নিয়ে কথা বলেছি গত কয়েকদিন ধরে। যেহেতু আজকে আমি নিউ ইয়র্কে চলে যাচ্ছি। বা অনেকগুলা প্রোগ্রাম আলবেনি, আম ভার্জিনিয়া, আপনার কানেক্টিকাটে, নিউ ইয়র্কে অনেকগুলো সেমিনারে যাচ্ছি। এখন আমি আজকে কোন বিষয় নিয়ে কথা বলব, কিন্তু আজকে মেইনলি বলছি যে আপনাদের গত কয়েকদিনে আমার বলা যে বিষয়গুলা, আপনার যে প্রশ্নগুলো আসছে, এগুলো আমি অ্যান্সার করব এবং সামারাইজ করব যে ডায়াবেটিস, ব্লাড প্রেশার, লিভার, ঘুম, অ্যালার্জি সমস্যা যেগুলো আপনারা বলছেন বারবার করেই, অনেকে থাইরয়েড সমস্যা বারবার করে বলছেন। এগুলো নিয়ে আমি আজকে সামারাইজ করব ইনশাআল্লাহ। তো প্রত্যেকটা রোগের রুটটা আপনাকে বুঝতে হবে। হুম? এবং রুটটা কোথায়? রুটটা হচ্ছে আপনি এই ঘরটাকে যদি বানান আপনার রং ম্যাটেরিয়াল দিয়ে, ঘরটা হবে আপনার ইনসিকিউর। ঘরটা আপনার থাকার মতো একটা এনভায়রনমেন্ট হবে না, থাকবে না। ঠিক তাই। আপনার শরীরে যদি আপনি রং এনভায়রনমেন্ট দেন, রং খাবার করেন, মানে রং খাবার-দাবার করেন। মানে আপনি খেতে বসছেন, আপনি সবসময় মাছ, মাংস, ডিম মানে সবসময় শুধু প্রোটিন এবং ফ্যাটের মধ্যে থাকেন। প্ল্যান্ট বেস খাবার না থাকে। অথবা আজকে কনভেনশনাল যে অ্যানিমাল ফ্যাট যেগুলো আসছে, ফার্মের চিকেন, ফার্মের গরু বা ফার্মের ডিম, যেটা ফার্মের দুধ, যেগুলো আমাদের আজকে স্বাস্থ্যকে শেষ করে দিয়েছে। আপনারা জানেন অনেকে বলবে, "ও বেশি করে কেমিক্যাল দেয়া খাবারের মধ্যে ফলমূলে ফরমালিন।" দ্যাট ইস a problem, but that is the number 1 problem. নাম্বার 1 প্রবলেম ইস আপনার বুঝতে হবে যে জেনেটিক্যালি মডিফাইড হুইট সবাই গমের তৈরি খাবার খাচ্ছে। দ্যাট ইস the number 1 প্রবলেম। Another number 1 প্রবলেম ইস ফার্মের মাংস, ফার্মের ডিম এবং ফার্মের চিকেন। এগুলো হচ্ছে ফার্মের দুধ। এগুলো হচ্ছে মেইন প্রবলেম। এগুলোর কারণে রোগগুলো এসছে। এখন রোগ কিভাবে আসছে? আমাদের শরীর তো এগুলো হজম করতে পারে না। কারণ আমাদের শরীরটা হচ্ছে ন্যাচারাল। আপনি যদি এই খাবারগুলো খান তাহলে শরীর ন্যাচারাল সিস্টেম বা ন্যাচারাল যে আমাদের যে এনজাইম গুলো আছে তারা খাবারগুলোকে হজম করতে পারবে না। তখন কি হবে? হজম করতে না পারলে আমাদের শরীরে পুষ্টির অভাব হবে। পুষ্টির অভাব হলে একেক অর্গানে একেক সমস্যা হবে। যে অর্গানের সমস্যা সে অর্গান ভিত্তিক রোগ হবে।
যে অর্গানে বেশি টক্সিন জমা হচ্ছে সেই অর্গানে ইমিউন সিস্টেম অ্যাটাক করবে। ইমিউন সিস্টেম অ্যাটাক করলে এখানে অটোইমিউন রোগ হবে। এখন অর্গান ভিত্তিক অটোইমিউন রোগগুলাকে একটা নাম দেয়া হবে। থাইরয়েড হলে বলব হাশিমোটো, জয়েন্টে বলব রিউমেটয়েড আর্থ্রাইটিস, তাই না? আপনার ব্রেইনে বললে বলব কি আমরা কি এমএস, মাল্টিপল স্ক্লেরোসিস, বলব ফাইব্রোমাইয়ালজিয়া যদি লাঙে হয়। তাহলে একেক অর্গানে হলে একেক রোগকে আমরা বলব। কিন্তু আমরা বুঝতে হবে যে এই সমস্যাগুলো এসছে কোথায়? রং খাবার প্রাইমারিলি। এটা সায়েন্টিফিক? ইয়েস সায়েন্টিফিক। আমাদের গ আমেরিকান গভর্নমেন্ট ফুড অ্যান্ড রেগুলেশন থেকে বলা হয়েছে যে আমাদের আজকে পৃথিবীর আমেরিকাতে রোগগুলার 75% আসছে হচ্ছে রং খাবার থেকে। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছেন ১৪০০ বছর আগে যে রোগগুলো আসছে হচ্ছে রং খাবার থেকে। এখন রং খাবার খাওয়ার পরে হজম হওয়ার পরে এখন আপনার কি হচ্ছে? আপনার শরীরে ব্যাকটেরিয়া নষ্ট হচ্ছে। এন্ড ব্যাকটেরিয়া কোনগুলা? আমরা যে গুড ব্যাকটেরিয়া আমরা কথা চিন্তা করি যে গুড ব্যাকটেরিয়া গুলো আপনার যেগুলো পেটে হজম, ভিটামিন প্রোডাকশন, নিউট্রিশন কনভার্সন এবং কিছু ভিটামিন তৈরি করে। এই কাজগুলো যেগুলা করে তাদের কিন্তু তারা যখন মারা যাবে, তখন আমাদের শরীরের স্বাভাবিক মেটাবলিজম ধ্বংস হয়ে যাবে। আমাদের শরীর স্বাভাবিকভাবে আর কাজ করবে না। সেজন্য বলছি যে যখনই আপনারা রং খাবার খাবেন, ডাইজেশন নষ্ট হবে, পেটের ব্যাকটেরিয়া নষ্ট হবে, কনস্টিপেশন শুরু হবে এবং রং খাবার থেকে আমাদের আম শরীরে পুষ্টি আসবে না বা টক্সিন আসবে। সেই টক্সিন জমার কারণে ওখানে অটোইমিউন রোগ শুরু হবে। অটোইমিউন রোগগুলো অনেকগুলো আছে। প্রায় 200 অটোইমিউন রোগ এবং ১০০ মেজর একটা অটোইমিউন রোগ আছে। এগুলো হলে কি হয়? কোন নিস্তার নাই। আপনার হাসিমোটো হোক বা লুপাস হোক বা ফাইব্রোমাইয়ালজিয়া হোক অথবা এই যেটাই হোক না কেন অথবা টিস্যুতে বা জয়েন্টে যেখানে অ্যাটাক করুক না, সেখান থেকে আপনার কি করতে হবে? স্টেরয়েড, বায়োলজিক যেটা আমারও ছিল একসময়। আমি এখন থেকে ১০ বছর আগে বায়োলজিক্স এর উপরে ইনজেকশন নিয়ে বেঁধেছিলাম। সুবহানাল্লাহ! আজকে ৭-৮ বছর নিতে হয়নি বা আরো বেশি সময় নিতে হয়নি। বা ১০ বছর। ১০ বছর নিতে হয়নি আমার আর। এইজন্য আপনারা যদি এটা চিন্তা করেন যে আপনাকে ভালো রাখতে চান, তাহলে আপনাকে ডায়েটটা ১ম ঠিক করতে হবে। ডায়েট ঠিক করার পরে কি? যখন আপনি ডায়েটটা ঠিক করবেন, ডায়েট কি আমি আগে বলেছি। মোস্ট অফ দ্যা কেস এ প্ল্যান্ট বেসড ডায়েট এবং তারপরে প্রয়োজন কি? তারপরে হচ্ছে যে আপনার অ্যানিমাল ফ্যাট কম খাবেন। অ্যানিমাল ফ্যাট খেলেও আপনি আম ন্যাচারালি গ্রো করা অ্যানিমাল ফ্যাট গুলো খাবেন। শরীফ ভাই আপনারা যারা প্রশ্ন করছেন অবশ্যই আপনাদের প্রশ্ন তো দেব ইনশাআল্লাহ। আমি আসতেছি। সবগুলো ব্যাপার নিয়ে কথা বলব, সবগুলো রোগ নিয়ে কথা বলব। আমি চাচ্ছি যে আপনারা একটু দয়া করে লাইভটা শেয়ার করে দিন। এখন অনেকে জয়েন করতে পারে নাই। এবং যারা জয়েন করেছেন তারা অবশ্যই আ প্রশ্নগুলা করুন। চুল পড়া নিয়ে কথা বলব ইনশাআল্লাহ। এবং যারা টাইপ 1 ব্লাড সুগার মানে টাইপ 1 ডায়াবেটিস যেটা আরকি ওটা নিয়ে কথা বলব ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা একটু লাইভটা শেয়ার করে দিন যাতে সবাই জয়েন করতে পারে। এখনো লাইভে আমাদের সবাই জয়েন করে নাই। তো আমি আপনাদের প্রশ্ন উত্তর দিচ্ছি একটু পরে, হ্যাঁ? এখন তাহলে সুস্থ হওয়ার জন্য ১ম যে কাজটা সেটা ব্লাড প্রেশার হোক, ডায়াবেটিস হোক। হয়তো বলুন ডক্টর আমাকে আগে বলেন আমার ব্লাড প্রেশার জন্য কি করব? আমি গত কয়টা লাইভে প্রত্যেকটা বিষয়ে কথা বলেছি। সবগুলো মেজর রোগ নিয়ে কথা বলেছি। আবার রোগভিত্তিক ভিডিও এবং ডায়েট চার্ট আছে। হুম? সুপ্রিয় ভাইরা, শুধু ডায়েট এনাফ না যখন আপনার রোগ হয়ে যাবে, তখন আপনাকে মেডিসিন নিতে হবে। ডাক্তারের শরণাপন্ন হবেন, মেডিসিন নিবেন। এবং মেডিসিন নেওয়ার পাশাপাশি আপনাকে সাপ্লিমেন্ট যেটা নিউট্রিশনাল কম্পোনেন্ট দিয়ে বানানো। অনেকে মনে করে সাপ্লিমেন্ট মানে ভাইটামিন। সাপ্লিমেন্ট মানে হচ্ছে শুধু ভিটামিন এবং কিছু আ ফুড। ইটস এ নিউট্রিশনাল কম্পোনেন্ট যেটা আপনার শরীরকে হিলিং করে। আপনার যখন ডায়াবেটিস হবে, আপনার প্যানক্রিয়াসকে হিলিং করতে হবে। একজন বলছে যে আমাদের টাইপ 1 ডায়াবেটিস। তার প্যানক্রিয়াসকে হিলিং করা লাগবে। এটা ভিটামিন দিয়ে হবে না। এটা গ্ল্যান্ড থেকে বানানো গ্ল্যান্ডোরা মেডিসিন লাগবে এটা। তারপরে হচ্ছে হ্যাঁ, ভিটামিন যখন ডেফিসিয়েন্সি হয় তখন ভিটামিন লাগবে অবশ্যই। আমাদের ধরেন আমি প্রায় ৬০ টা ওষুধ বানিয়েছি সো ফার। ৬০ টা ওষুধের মধ্যে আপনার শুধু একটা হচ্ছে ভিটামিন। দেখেন অপটিমাল মাল্টিভিটামিন। এটা ছাড়া
বাকি সবগুলো কি করেছি? সবগুলো হচ্ছে যে আপনাদের কিছু প্রোটিন, কিছু ভিটামিন B6, কিছু হচ্ছে যে NSC, কিছু হচ্ছে আর্বস, কিছু হচ্ছে যে গ্ল্যান্ড মেডিসিন সব মিলিয়ে আমাদের মেডিসিন গুলো। বুঝতে পেরেছেন? তো আমি আসছি আপনারা যারা প্রশ্ন করছেন, আপনার প্রশ্নগুলো একটু করুন প্লিজ। আমি এই কিছু স্টেপ শেষ করেই সামারিটা শেষ দিয়ে আপনার সাথে আমি প্রশ্নটা দিচ্ছি ইনশাআল্লাহ, হ্যাঁ? আর যারা লাইভে জয়েন করতে চান তারাও একটু লিংকে ক্লিক করে চলে আসবেন, হ্যাঁ? তো এখন অ্যাপ্রোচটা কি হবে? অ্যাপ্রোচটা হবে শুধুমাত্র যে আমাদের ইয়ে হবে তা না। যে অ্যাপ্রোচটা আমাদের শুধুমাত্র যে খাবার সাপ্লিমেন্ট তা না। যদি রোগটা এমন পর্যায়ে যায় যেখানে আপনার আম সাপ্লিমেন্ট খাওয়ার পরে আপনি ভালো ফিল করছেন না। সেক্ষেত্রে আপনাকে ওজন থেরাপি নেয়া লাগবে। আকুপাংচার করতে হবে। ওজন থেরাপি, আকুপাংচার এগুলো নিতে হবে। এগুলো নেওয়ার মাধ্যমে আপনার আম হিলিং শুরু হবে। যখন আপনারা এগুলো নিয়ে হিলিং করবেন, এর পাশাপাশি যদি আপনার এমন রোগ হয় যেমন অটোইমিউন রোগ, যেমন আম আপনি দেখছি অনেকের মধ্যে অটোইমিউন রোগের মধ্যে স্পেশালি লুপাস যাদের হয়, মানে ANA পজিটিভ হয় অথবা আম জয়েন্টে ব্যথাগুলো হয়, রিউমেটয়েড আর্থ্রাইটিস অথবা আ ফাইব্রোমাইলজিয়া পুরা শরীরে ব্যথা অথবা লুপাস হয়। লুপাস, ফাইব্রোমাইলজিয়া এই হাসিমোটো যাদের হয়, থাইরয়েড হাসিমোটো থাইরয়েডটা অনেক সময় ডায়াগনোজ করা হয় না। আবার যাদের টাইপ 1 ডায়াবেটিস যারা বলেছেন লিখতেছেন আপনারা, টাইপ 1 ডায়াবেটিস এবং দীর্ঘদিন ডায়াবেটিস কোনোভাবেই প্যানক্রিয়াসটা গ্রো করছে না। অটোইমিউন রোগগুলোর পাশাপাশি আরো আছে হলো যে আপনার যেমন নিউরোলজিক্যাল ফাংশন গুলো যেমন অ্যালজাইমার, ডাইমেনশিয়া বা অটিজম। এই সবগুলো সমস্যার জন্য আপনাকে স্টেম সেল লাগতে পারে। স্টেম সেল ইজ এ নিউ ইনভেনশন। আজকে অ্যামেজিং রেজাল্ট পাওয়া যাচ্ছে ওয়ার্লড ওয়াইড এবং ১০০% সবার ক্ষেত্রে কাজ করবে তা না। তবে কাজ করবে আপনি হয়তো দেখবেন না। অনেক ক্ষেত্রে অনেকে দেখতেছেন না যে আমরা তো চাচ্ছি এখানে এটা ভালো হোক, এটা ভালো হচ্ছে না। কিন্তু স্টেম সেল যেটা করে আপনার শরীরে যেটা প্রয়োজন আগে, যেখানে ড্যামেজ বেশি সেটা আপনি তো জানেন না কোথায় ড্যামেজ বেশি। আপনি তো ভাবতেছেন আমার ছেলে তো কথা বলে না, সেটা আগে দরকার। স্টেম সেল তো দেখবে না যে কথা বলা না বলা। দেখবে যে কোথায় আপনার শরীরে মেইন সমস্যা। কথা বলার সাথে, সাথে নার্ভাস সিস্টেম ইমব্যালেন্স অথবা তার শরীরে প্রচুর পরিমাণে কর্টিজল বা ফাইট অ্যান্ড ফ্লাইট মুড এ আছে। তো বডি যদি হোমিওস্ট্যাসিস লেভেলে আনতে না পারে, আপনার কিভাবে আপনার বডি ফাংশন করবে? কিভাবে সেলে কথা বলবে? তো বডির যেখানে প্রয়োজন সেখানে সেই স্টেম সেলটা ইউস করবে যে আপনি স্টেম সেল থেরাপি দেন। এজন্য অনেকে স্টেম সেল থেরাপি দিয়ে বোঝেন, "ও আমার তো ১ সপ্তাহ ধরে ভালো হয় নাই।" হ্যাঁ, অনেকে ১ সপ্তাহ ভালো হচ্ছে। অনেকে ৩ দিনের পরেই বলছে আমার অনেক ইমপ্রুভ হয়েছে। অনেকে বলছে ৬ থেকে ৮ মাস লেগে যায়। লক্ষণ ফলটা দেখতে। হ্যাঁ, অনেকে স্টেম সেল দেওয়ার পরে আমাদের আলঝাইমার পেশেন্ট যারা আছে, আলঝাইমারের জন্য স্টেম সেল খুবই পাওয়ারফুলি কাজ করছে। দেখছি যে প্রচুর রেজাল্ট পাচ্ছে, প্রচুর ডেটা পাওয়া যাচ্ছে, প্রচুর আর্টিকেল পাবলিশ হয়েছে। এখন আমি যখন এপ্লাই করেছি, হ্যাঁ, অনেকে ১ সপ্তাহের মধ্যে ফল পেয়েছে। অনেকে কয়েক মাসও লাগছে। কিন্তু আপনি একটা সময় পরে ফল দেখবেন এটাই স্বাভাবিক। সুপ্রিয় ভাইরা, নিউরোলজিক্যাল কন্ডিশন গুলো আপনার অটিজম, তারপরে হচ্ছে যে আপনার কিডনি। কিডনি মিরাকুলাসলি ইমপ্রুভ হচ্ছে যাদের কিডনি নেফ্রাইটিস আছে অথবা কিডনি যে লো বা ক্রিয়েটিনিনটা খুবই হাই। ইভেন আমি দেখেছি একটা বাচ্চা ছেলের আপনারা দেখেছেন মনে হয় স্টোরিটা। আম অল্প বয়স কত ৫-৭ বছর বয়স ৫ থেকে ৭ হবে। তো রেগুলার নেফ্রাইটিস এর কারণে প্রচুর স্টেরয়েড নিতে হতো। এখন স্টেরয়েড সাইড ইফেক্ট এ অনেক সমস্যা হচ্ছিল। এখন আলহামদুলিল্লাহ স্টেরয়েড ছাড়া আপনার ইনফ্লামেশন মার্কারটা একদম কমে আসছে। তো এই যে মেজর যে রোগগুলো যখন হয় তখন স্টেম সেল লাগবে। কিন্তু সিম্পল ডায়াবেটিস, ব্লাড প্রেশার, কোলেস্টেরল, অ্যালার্জি, ঘুম, আপনার কনস্টিপেশন, ডাইজেশন এই সবগুলোর জন্য আপনার ডায়েটটাকে ঠিক করুন। না হলে সাপ্লিমেন্ট নেন। তখন আপনার আস্তে, ভালোর দিকে আসবেন ইনশাআল্লাহ। তো আমি আসছি যে আপনাদের প্রশ্নগুলো একটু দেখি। আপনারা একটু প্রশ্নগুলো করে ফেলেন ঝটফট করে। তাহলে আমার জন্য আনসার দিতে সুবিধা হবে, হ্যাঁ? আম ওকে। আমার গ্যাস্ট্রিকের সমস্যা প্রতিদিন আমি পানি খাই। আপনার দরকারে প্রশ্ন লিখুন প্লিজ নিচে যাতে আমি করে প্রশ্ন লিখতে পারি। প্রতিদিন লেবুর পানি খাই আমার আ লেবু খেলে কি কোনো সমস্যা নাই? আপনি লেবুর পানি খান। গ্যাস্ট্রিক এর জন্য আগে দেখেন যে আপনি একটা কিটো ডায়েট করবেন। অনেকদিন কার্বোহাইড্রেটটা এভয়েড করবেন ইনশাআল্লাহ, হ্যাঁ? সিঙ্গাপুর থেকে আপনি আসছেন দয়া করে
লিঙ্ক দিব আমি, লিঙ্কে চলে আসেন, হ্যাঁ? তাহলে আমরা কথা বলতে পারবো ইনশাআল্লাহ। লাইভটা কোথায় জয়েন করেছেন জানাবেন আমাকে প্লিজ, হ্যাঁ? আর শেয়ার করে দিবেন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম সালাম। মাথা জ্বালা-পোড়া করে কেন? মাথা জ্বালা-পোড়া করে যখন আপনার আম শরীরে ম্যাগনেসিয়ামটা কমে যায়। হুম? আবার ম্যাগনেসিয়াম কমে যাওয়া মানে হলো এমন না যে আপনার ম্যাগনেসিয়াম কমে গেছে, একটু ম্যাগনেসিয়াম খেয়ে নিবেন, ব্যাপারটা এরকম না। এটা কমে যাওয়ার সাথে আপনার প্রোটিন ডাইজেশন সম্পর্ক আছে, আপনার অ্যালার্জির সমস্যা আছে, হয়তোবা আপনার ঘুমের সমস্যা হচ্ছে, অথবা আপনার কনস্টিপেশন আছে। তো ম্যাগনেসিয়াম যেমন আপনার খেতে হবে, আবার অ্যালার্জি আছে কিনা দেখুন, কোন খাবার অ্যালার্জি আছে কিনা দেখুন এটা। খাবার অ্যালার্জি ঠিক করতে হবে। ঘুমের সমস্যা দেখুন, ডাইজেশন দেখুন, আর হচ্ছে নিয়মিত এক্সারসাইজ করুন। তো ম্যাগনেসিয়ামের আমাদের যে ওষুধটা আছে, আমাদের আল্ট্রা ম্যাগনেসিয়াম না তো মাহাদি? আমাদের তো যদি এর মধ্যে যদি আ ঘুমের সমস্যার জন্য আপনি ম্যাগনেসিয়ামটা নেন, যদি আম জ্বালা-পোড়া না কমে তাহলে বুঝতে হবে আপনার নিশ্চয়ই অ্যালার্জির সমস্যার জন্য আমাদের অ্যালার্জি মেডিসিন নিবেন। আমরা স্ক্রিনে দেখাচ্ছি, হয়তো মাহাদি দেখাবে হয়তোবা একটু পরে। আর যদি যদি ঘুমের সমস্যা, এই যে আমাদের টোটাল ম্যাগনেসিয়াম না ভাইটাল ম্যাগনেসিয়াম। তো আমাদের ভাইটাল ম্যাগনেসিয়াম নিবেন। এটা ২ বার করে নিবেন, ডোজ লেখা আছে বোতলের গায়ে। আর ভাইটাল ম্যাগনেসিয়ামের পাশাপাশি যদি আপনার প্রয়োজন হয় যে আপনার ঘুমের সমস্যা, ঘুমের জন্য স্লিপ ডিপ আছে, এনার্জির জন্য আপনার কোর এনার্জি আছে। আবার যেকোনো সমস্যার জন্য ১ম যে কাজটা করবেন সেটা হচ্ছে ডাইজেশনকে আগে ঠিক করবেন। ডাইজেশন ভালো হওয়ার পরে আপনার ডিটক্স করবেন। তো ডাইজেশনের জন্য আমাদের ডাইজেস্টিভ প্রো যেটা আছে, ডাইজেস্টিভ এনজাইম বা ডাইজেস্টিভ প্রো, আবার কমপ্লিট ডিটক্স আছে আমাদের। এর পাশাপাশি যদি আপনার যদি আম কোন ধরনের অ্যালার্জি থাকে আমাদের আ হিস্ট কেয়ার নিবেন। তো মাথা ব্যাথা, মাথা জ্বলা, ম্যাগনেসিয়াম হলেও আপনার অন্যান্য সমস্যা ইনভলভ। ওগুলা ঠিক করে আসতে হবে। ঠিক আছে? এটা মনে রাখবেন। তখন আপনি ইনশাআল্লাহ ভালো ফিল করবেন। হ্যাঁ? এই যে হিস্ট্রি দেখানো হচ্ছে এগুলো। তো এখন সুবিধা হচ্ছে কি পৃথিবীর যেকোনো প্রান্ত থেকে, যেকোনো জায়গা থেকে আপনি ওষুধ অর্ডার দিবেন সেখানে আপনার ঠিকানায় পৌঁছে যাবে ইনশাআল্লাহ। আর জানেন আপনারা আজকে হিউস্টনে গতকালকে পর্যন্ত আমাদের কারেন্ট ছিল না। আমার বাসায় কারেন্ট আসছে বা অনেকের বাসায় এখনো আসে নাই। সো আমাদের অফিসে এখনো কারেন্ট আসে নাই। তো যারা অর্ডার দিচ্ছেন, আমাদের শিপিং কালকে অনেক কষ্ট করে মানে আমাদের একটা স্টাফ তার বাসা থেকে প্যাক করেছে যে অফিসে তো কারেন্ট নেই। কারণ একেকটা এলাকায় কারেন্ট আসছে, একেকটা এলাকায় আসে নাই। তো অনেক কষ্ট করেই একটু দেরিতে হলেও অর্ডারগুলো কালকে শিপ করেছে। যারা অর্ডার দিয়েছেন তারা অবশ্যই পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আপনারা নিশ্চয়ই আপডেটও পেয়েছেন, হ্যাঁ? আহ লিখেছেন থাইরয়েড। আপনি নিশ্চয়ই আপনার নাম মিস হ্যাপি। মিস হ্যাপি নিশ্চয়ই আপনি এত হ্যাপি না বিকজ অফ দ্যা থাইরয়েডটা ২২ বছর ধরে। হ্যাঁ? তো আপনার ওজন তো খুব বেশি না। 76 পাউন্ড ওজন বেশি না। 76 পাউন্ড মানে কেজি হবে নিশ্চয়ই। আপনি তো বাংলায় বলছেন। আ ওজন কেজি হতে পারে। তো 76 যদি ওজন হয় এটা খুব বেশি তা না। আ ২২ বছর ধরে যাদের থাইরয়েড সমস্যা বুঝতে হবে আপনার শরীর দীর্ঘদিন ধরে মেটাবলিক সমস্যা আছে। তো মেটাবলিক সমস্যা ভালো হওয়ার জন্য আপনাকে দেখুন আপনার কোন জিনিসটা ডেফিসিয়েন্সি আছে। যেমন আপনার আম নিশ্চয়ই আপনি এক্সারসাইজ করেন না, নিশ্চয়ই আপনার ঘুম ঠিকমতো হচ্ছে না। আপনার যদি ঘুম ঠিক না করেন, ডাইজেশন ঠিক না করেন, আ থাইরয়েড সমস্যা কখনো যাবে না। আর থাইরয়েড সমস্যা ঘুম ঠিক করার পরে সবকিছু ঠিক করার পরে সবচেয়ে আম একটা ব্যাপার খেয়াল রাখবেন যে অনেক সময় ভেজিটেবল খেলে থাইরয়েড সমস্যা হয়। তো সেক্ষেত্রে আপনারা রান্না করেই খাবেন। রান্না করে খেলে যেকোনো ভেজিটেবল কোনো সমস্যা হবে না। সহজে অ্যাবজর্ব হবে। আম তারপরে হচ্ছে সব ধরনের ভেজিটেবল খাবেন। আপনাকে থাইরয়েড সমস্যা হওয়ার পরে আপনাকে অনেকে ব্রকোলি খেতে মানা করবে, লেবু খেতে মানা করবে। এগুলো আপনারা শুনবেন না। এগুলো শুনলে আপনাদের বিপদ হবে আরো। সবকিছু খাবেন কিন্তু আপনার একটু ১ মাস একটু স্লোলি রান্না করে খাবেন। রান্না করে খেলে আপনার সহজে অ্যাবজর্ব হবে। আপনার থাইরয়েড সমস্যা বাড়বে না ইনশাআল্লাহ। তো প্ল্যান্ট বেস খাবার কনভেনশনাল অ্যানিমাল ফ্যাট মানে ফার্মের মাংস, ফার্মের ডিম, ফার্মের দুধ বাদ দিলে ন্যাচারাল মাছ ডিম খাবেন। আর ভাতটা একটু কমিয়ে দিবেন এই সময়টাতে। গমের তৈরি খাবার একদমই খাবেন না।
আর এরপরে আপনি আমাদের থাইরয়েড কেয়ার যেটা আছে এটা আপনি দিবেন। লেখা আছে থাইরয়েড কেয়ার। এটা দেখাচ্ছে বাংলায়, কিন্তু এটা ইংলিশে লেখা আছে থাইরয়েড কেয়ার। হ্যাঁ? তো এই দেখতে পাচ্ছেন এখন স্ক্রিনে। তো থাইরয়েড কেয়ারের পাশাপাশি এগেইন ডিটক্স প্রয়োজন আছে। ডিটক্স হচ্ছে মাস্ট। যদি ডায়াবেটিস থাকে ডায়াবেটিসটার জন্য সুগার ব্যালেন্সার আছে। তো যে রোগটা হোক না কেন আ সেই রোগটা আম জন্য ঠিক করতে হবে। কারণ থাইরয়েডটা অনেকটা কিডনির মতো। যে শরীরে অনেক রোগ হওয়ার পরে কিডনিতে সমস্যাগুলো হয়। ঠিক থাইরয়েডটাও তাই। শরীরে অন্যান্য অনেক সমস্যা হওয়ার পরে আপনার থাইরয়েড সমস্যাটা হয়। এজন্য থাইরয়েড সমস্যা কখনো যায় না। তো আপনি যদি অন্য সমস্যা ঠিক না করেন, শুধু থাইরয়েডের জন্য লেভোথিরাক্সিন বা হরমোন খেয়ে যান যে ২২ বছর ধরে, তখন আপনার থাইরয়েড সমস্যা যখন ভালো হয় নাই, আপনার সমস্যা অন্যগুলো যেগুলোর কারণে থাইরয়েড সমস্যা হয়েছে, সেগুলো তো ভালো হলো না। সেজন্য আপনাকে ওভারঅল ডিটক্স, মেটাবলিজম, ঘুম, এনার্জি, আপনার এক্সারসাইজ এই সবগুলো জিনিস ঠিক করার পরে হেলথি ডায়েটে আসার পরে থাইরয়েডের ডেফিসিয়েন্সি যেটা হয়, যেটা আমরা থাইরয়েড কেয়ার দিয়ে আমরা ভালো করতে পারি আলহামদুলিল্লাহ। থাইরয়েড কেয়ার দেওয়ার পরে এরপর যখন যদি কোন সমস্যা হয় তখন সেক্ষেত্রে বুঝতে হবে যে আরো নিশ্চয়ই এখানে অটো ইমিউন মানি হাসি, মোটো রোগ আছে। সেটাও আপনি ডাক্তারের কাছে যাবেন। আপনাকে টেস্ট করে বলতে পারবে যে হাসি, মোটো আছে কিনা। তো এই হচ্ছে যে থাইরয়েড সমস্যার জন্য আপনার শেয়ার করলাম যা করতে হবে। তারপরে হচ্ছে যে আবুধাবি থেকে ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। আল্লাহর পাকের শুকরিয়া অনেক ভালো আছি। থ্যাংক ইউ ফাহমিদা শেয়ার করেছেন। থ্যাংক ইউ। আ সাউথ আফ্রিকা থেকে সাউথ আফ্রিকা আপনারা কেমন আছেন? আমাকে অনেকে ইনভাইট করেছে সাউথ আফ্রিকা যাওয়ার জন্য। কিন্তু সাউথ আফ্রিকা যাওয়া তো অনেক কঠিন। প্রচুর সময় চলে যাবে। তো মূলত আজকে বেরোচ্ছি। আমরা যাবো হচ্ছে আমি নিউ ইয়র্কে, কানেকটিকাটে, ভার্জিনিয়াতে এবং আলবেনিতে। তো এগুলোর জন্য বেরোচ্ছি ইনশাআল্লাহ। হয়তোবা সাউথ আফ্রিকা আসা হবে। আম ও আমাদের ফ্লাইট দেখতে পাচ্ছেন এখানে। আমাদের এই যে দেখতে পাচ্ছেন ফ্লাইটটা এই যে আগামী এই শনিবার দেখতে পাচ্ছেন যারা কানেক্টিকাট যারা আছেন বা নিউ ইয়র্কে বস্টনে যারা আছেন তারা দয়া করে এই শনিবার দিন নিউ হেভেন ইসলামিক সেন্টার এটা হচ্ছে যে আম অরেঞ্জ সিটিতে কানেক্টিকাটের অরেঞ্জ সিটিতে এটা নিউ ইয়র্কের পাশেই। আপনারা নিউ ইয়র্ক থেকে সবাই আসতে পারেন। আম আপনি যদি এটা ক্লিক করেন, লিঙ্ক আছে। লিঙ্কে ক্লিক করলে আপনি রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন না করলে আপনাকে ওরা অ্যালাউ করবে না। যেহেতু সিট খুবই লিমিটেড। আপনাকে রেজিস্ট্রেশন করে আপনাকে আসতে হবে। লিঙ্ক দেয়া আছে আমাদের পোস্টের মধ্যে। আমরা পোস্টটা পর লাগলে আবার শেয়ার করব ইনশাআল্লাহ। আর অথবা কল দিয়েও রেজিস্ট্রেশন করতে পারবেন। হ্যাঁ? নাম্বার দেয়া আছে ফ্লায়ারের মধ্যে। ফ্লায়ারটা একটু আবার মাহাদি একটু আবার দেখাবা ফ্লায়ারটা? তো ফ্লায়ারটা একটু আবার দেখে নেন। এই নাম্বারটা আপনারা নোট করে রাখুন। এই নাম্বারে কল করে দেখেন এই যে 0 একটা নাম্বারে কল করলে হবে। তারা আপনাকে গাইড করবে আম কিভাবে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করে আপনাকে আসতে হবে। হ্যাঁ? এই শনিবার সন্ধ্যা আ সন্ধ্যা মাগরিবের সময় মাগরিবের আগে আ 7:30 or 8 আই বিলিভ। তো আপনারা অবশ্যই আসবেন যারা ওইদিকে আছেন। বাট রেজিস্ট্রেশন করেই কেবল আসতে হবে। হ্যাঁ? থ্যাংক ইউ। জয়েন করছেন রাজশাহী থেকে। থ্যাংক ইউ সো মাচ। রাজশাহীর আম খাওয়া হচ্ছে অনেক নিশ্চয়ই মজার আম দেখতে পাচ্ছি ফেসবুকে, ইউটিউবে কিন্তু যাওয়ার সুযোগ হচ্ছে না। যদি অগাস্টের 13-14 যদি আসতে পারি, তাহলে তো অবশ্যই আম খাওয়া হবে। জানি না হয়তো আম থাকবে কিনা। অগাস্টে কি আম থাকবে না শেষ হয়ে যাবে? আমার তো মনে হয় আম শেষ হয়ে যাবে, তাই না? আচ্ছা, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের সবাইকে আবার একসাথে হওয়ার তৌফিক দান করুন। আমিন। হসপিটালে গেলে আম আপনার কিভাবে দেখাবে? চট্টগ্রাম থেকে আপনি ঢাকায় আনতে পারেন। যত সিরিয়াস পেশেন্ট হোক না কেন, আমরা আপনাকে অবশ্যই হেল্প করব। সুপ্রিয় ভাইয়া সেক্ষেত্রে আমাকে দেখানোর দরকার হবে না। কারণ আমার যে ডাক্তার যারা আছেন আমার ট্রেন কিন্তু ডাক্তার। উনারা সবাই মেডিকেল ডক্টর, সবাই আমেরিকা থেকে সার্টিফিকেট নিয়েছে, সবাই আমেরিকা থেকে পড়াশোনা করেছে এবং সবাই আমার ট্রেনিংটাও পেয়েছে। বাট আমি যে প্র্যাকটিসটা করি ওরা ইনকর্পোরেট করে ইন্টিগ্রেটিভ অ্যাপ্রোচ এ চিকিৎসাগুলো দিচ্ছি। দয়া করে আপনারা আমাদের ক্লিনিকে আসবেন এবং আমাদের চিকিৎসাগুলোর জন্য আপনারা অবশ্যই চিন্তা করবেন। এবং কারণ আমাদের সাকসেস আলহামদুলিল্লাহ ইন্টিগ্রেটিভ অ্যাপ্রোচে চিকিৎসা করার কারণে আমাদের সাকসেসটা অনেক ভালো আপনারা জানেন। আমাদের ক্লিনিক আছে বিভিন্ন জায়গাতে ঢাকাতে, নিউ ইয়র্কে, টেক্সাস, সিলেটে এবং লন্ডনে সব জায়গায় আপনারা কল দিতে পারেন। তো নাম্বারগুলো এখানে দেয়া আছে দেখতে পাচ্ছেন। আপনি যেখানে আছেন সেইখানে নাম্বারটা দেন এবং পৃথিবীর সব জায়গা থেকে, পৃথিবীর যেকোনো প্রান্ত থেকে সে চায়না হোক আর সাউথ আফ্রিকা হোক আর অল দ্যা ওয়ে ক্যালগেরি, কানাডা হোক না কেন, আপনি সহজে কল করে আমাদের সাথে কথা বলতে পারেন।
এবং আমরা আপনাকে হেল্প করতে পারবো ইনশাআল্লাহ। আমাদের ডাক্তার অ্যাপয়েন্টমেন্ট ভার্চুয়ালি করা যায় পৃথিবীর যেকোনো জায়গা থেকে, এবং পৃথিবীর যেকোনো জায়গায় আমরা আমাদের এখন মেডিসিন পাঠাতে পারছি। আমাদের ওই অ্যারেঞ্জমেন্টটা তৈরি করতে পেরেছি আলহামদুলিল্লাহ। হ্যাঁ? আচ্ছা, তা খাওয়ার পরে অনেক ওজন লাগে আম এবং পুরোপুরি শরীরের ওজন হার্টের পারসেন্ট বাড়ানোর উপায় কি? দেখুন, খাওয়ার পরেও ওজন যদি বেড়ে যায়, বুঝতে হবে মেটাবলিজমটা খুবই উইক, না? মেটাবলিজমটা উইক হলে আপনাকে আ লম্বা সময় ফাস্টিং করতে হবে এবং আপনাকে এক্সারসাইজ করতে হবে। তাহলে এক্সারসাইজ, লম্বা সময় ফাস্টিং, এক্ষেত্রে হয়তোবা আপনাকে কারো ক্ষেত্রে টানা ১ দিন ফাস্টিং, টানা ২ দিন ফাস্টিং অথবা টানা ৩ দিন ফাস্টিং করতে হতে পারে। কারণ কিছু ক্ষেত্রে আছে সমাধানটা তো 1, 2, 3 সমাধান না। সেখানে আপনাকে লম্বা সময় ফাস্টিং, খাবার-দাবারের মধ্যে খুবই লিমিটেড করতে হতে পারে। এই ধরনের পেশেন্ট যারা আছেন, যাদের ওজন কোনোভাবেই কমছে না, খেলে ওজন বেড়ে যাচ্ছে, আপনাকে ফাস্টিং লম্বা সময় এবং খাবারের মধ্যে আপনাকে খুব স্পেসিফিক খাবার খেতে হবে। কার্বোহাইড্রেট খাওয়া যাবে না, ফল খাওয়া যাবে না, দুধ খাওয়া যাবে না, প্রচুর শাকসবজি, অল্প একটু ব্রাউন রাইস খেতে পারেন। বাট মাছ, ডিম, মাংসও খেতে পারবেন না। মাংস খেলে সমস্যা কি? মাংস খেলে মাংসতে মেটাবলিজম স্লোলি মেটাবলাইজ হয়। তখন বডি এটাকে আম বা ইনফ্লামেশন তৈরি করবে শরীরের মধ্যে। কারণ কোলন ইনফ্লামেশন হলেই আপনার শরীরে ইনফ্লামেশনটা হবে। কারণ পুষ্টি আমাদের শরীরে এক্সট্রাক্ট হবে বা অ্যাবজর্ব হবে কোলন ধরেই, থ্রু দ্য লিভার অ্যান্ড থ্রু দ্য বডি। তো এদের জন্য আরেকটা গাইডলাইন হচ্ছে যে আপনার কিছু ন্যাচারাল সাপ্লিমেন্ট কন্টিনিউ করবেন। ওভারঅল ডিটক্স, ডাইজেশন, এনার্জির, ঘুম আর এক্সারসাইজটা নিয়মিত করবেন। আর যদি মনে হয় যে আপনার মনে হয় লিভার খুবই উইক, সেক্ষেত্রে আপনাকে স্টেম সেলটা লিভারকে সহজে রিওয়ার করতে পারে, আপনারা জানেন। তারপরে প্রশ্ন করেছেন সৌদি আরব থেকে, আমি চিটং থেকে, থ্যাংক ইউ সো মাচ। কুষ্টিয়া থেকে থ্যাংক ইউ ভাই আব্দুল আউয়াল। নূরজাহান মিনা ঢাকা থেকে থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং। আম আপনারা যারা IBS ডি যৌন সমস্যায় ভুগতেছি 12 বছর ধরে ৫-৭ সেকেন্ডের বীর্যপাত হয়। শরীর খুব দুর্বল, ঘন, ঘন প্রস্রাব হয়। উত্তেজনা ছাড়াও বীর্যপাত হয়। ঘন, ঘন স্বপ্নদোষ হয়। দয়া করে জানাবেন। আই এম সো সরি ভাই, শুনে খুব দুঃখ পেলাম। আম এখন এই ধরনের সেক্সুয়াল ডিসফাংশন বা ইরেকটাইল ডিসফাংশন বা এটা একটা ডিজিজ। এটার সাথে একটা আ ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন এর সম্পর্ক আছে। আপনি দয়া করে দ্রুত ডাক্তার দেখান। আপনার ইনফেকশন টেস্ট করলে দেখতে পাবেন আপনার আম ট্র্যাকে প্রচুর ইনফেকশন তো হয়েছে, হ্যাঁ? তো আপনি দ্রুত ডাক্তার দেখান। ইনফেকশন ভালো হওয়ার পরে আপনার সেক্স ড্রাইভ পুরো ভালো হবে তা না। এটার জন্য আপনাকে কিছু ট্রিটমেন্ট লাগবে, ওজন থেরাপি লাগবে। আর যদি একান্তই দীর্ঘদিনের হয়, সেক্ষেত্রে স্টেম সেলও লাগবে। তবু আপনি ডাক্তারের সাথে কথা বলুন। ডাক্তারের সাথে কথা বলুন যে আপনার ইনফেকশনটাকে ভালো হন। আগে মানে প্রয়োজন ছাড়া, যেটা বলছেন যে মাঝে, মাঝে বা 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 মানে উত্তেজনা ছাড়াও বীর্যপাত হয়। তার মানে হচ্ছে ইটস নট এ বীর্যপাত, ইটস অ্যাবাউট ইনফেকশন, হ্যাঁ? এটা আপনি ভালো হওয়ার পরে ইনশাআল্লাহ আপনি ভালো ফিল করবেন। চিন্তা করেন না, হ্যাঁ? আর আপনি জানি না কোথায় আছেন। যেখানে থাকেন আপনি আমাদের যেকোনো সেন্টারে কল দিয়ে আপনি ভার্চুয়ালি অ্যাপয়েন্টমেন্ট করতে পারবেন। থ্যাংক ইউ সো মাচ নবীন জয়েন করার জন্য। মিস্টার উদ্দিন নিউ ইয়র্ক থেকে জয়েন করেছেন। থ্যাংক ইউ। দিনাজপুর থেকে জয়েন করেছেন আমাদের ভাই আব্দুস সালাম। লায়লা জামান জয়েন করেছেন ঢাকা থেকে। থ্যাংক ইউ সো মাচ। আলহামদুলিল্লাহ নীলুফার বাবু, আমি ভালো আছি। আপনাদের দোয়ায় অনেক, অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ। বাংলাদেশ থেকে দেখছি আম গ্যাসের সমস্যা কোনোভাবেই সারে না। যাদের গ্যাসের সমস্যা কোনোভাবে সারে না, তার মানে আপনার পেটে আ আলসার আছে, অথবা অথবা অ এবং মানে আলসারও আছে, অথবা ব্যাকটেরিয়াল ইনফেকশন আছে, হয়তোবা এইচ পাইলোরিও আছে। তো আমার মনে হয় যদি কোনোভাবে না সারে, আপনি বেকিং সোডা নিয়মিত খান। অ্যাপল সাইডার ভিনেগার খাবারের সাথে খান। বেকিং সোডা খালি পেটে খান এবং আমাদের যে মেডিসিন গুলো আছে এগুলা দেখতে পারেন। আর যেখানে আছেন দয়া করে দ্রুত ডাক্তারের পরামর্শ নেন। এখানে আপনাকে একটু ডায়াগনোস করে দেখতে হবে কোন সমস্যা আছে কিনা, হ্যাঁ? কোন ব্যাকটেরিয়া ইনফেকশন আছে কিনা। Ozempic অবশ্যই কিছু হেল্প করতে পারে। কিন্তু Ozempic is not a ট্রিটমেন্ট ফর দ্যা ডায়াবেটিস। ডায়াবেটিসের ট্রিটমেন্ট হচ্ছে ডায়াবেটিস যে কারণে হয়। বেশিরভাগ ক্ষেত্রে
আমাদের সেলের রিসেপ্টর নষ্ট হয়ে যায় বিকজ অফ দ্য টু মাচ টক্সিন ইন দ্য সেল। তো ওটা ঠিক করতে হবে। তো Ozempic ইস নট এ সলিউশন। আপনাকে এক্সারসাইজ করতে হবে, ফাস্টিং করতে হবে। আপনাকে দীর্ঘদিন ধরে আপনাকে আম আম আ সকালবেলাটা একটু ব্রেকফাস্ট স্কিপ করে ডিটক্সিং ব্রেকফাস্ট মানে কি লেবুর পানি, অ্যাপল সাইডার ভিনেগারের পানি, ডেইলি কয়েকবার বেকিং সোডা খাওয়া, আপনাকে নিয়মিত ঘুমানো, ব্যায়াম করা এবং কার্বোহাইড্রেটকে বাদ দেয়া, প্রচুর শাকসবজি খাওয়া, মাংস কম খাওয়া। এইগুলা করার মাধ্যমেই আপনি ডায়াবেটিস থেকে ভালো হবেন। Ozempic দিয়ে না। ঠিক আছে? তামিম, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ ফেরদৌসী। আম ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। উনি আমার কাছে দেখাতে চায় কিন্তু আমেরিকাতে নিয়ে যাওয়ার সমর্থ নেই। আমাদের ঢাকায় নিতে চাইছি। তো ঢাকায় যদি নেয়ার পরে উনারা যদি মনে করে আমার সাথে কনসাল্ট করার প্রয়োজন হবে, তারা অবশ্যই আমার সাথে আপনার মিটিং করে দিবে। আপনারা চিন্তা করেন না। আপনি ঢাকা নিয়ে যান। সমস্যা হলে তারা অবশ্যই আমাকে দেখাবে, হ্যাঁ? আপনি ঢাকা নিয়ে ট্রিটমেন্ট শুরু করুন। কারণ আমাদের ডাক্তার যারা আছে ঢাকাতে এবং নিউ ইয়র্কে সব জায়গায়, তারা প্রত্যেকেই আমেরিকা থেকে প্রশিক্ষিত। প্রত্যেকেই মেডিকেল ডক্টর। সো আপনি চিন্তা করবেন না, হ্যাঁ? আর যদি এমন জায়গায় থাকেন যেখানে আমাদের ক্লিনিক নাই, সেখান থেকেও আপনি ভার্চুয়ালি কথা বলে ওষুধ নিতে পারেন। সাউথ আফ্রিকা হোক আর আ জাপান হোক। তাই না? সেতি রোগের চিকিৎসা দিব। সেতি রোগের চিকিৎসা তো আমি অনেকবার দিয়েছি সুপ্রিয় ভাই আসিফ সাইফুল্লাহ। সেতি রোগের চিকিৎসাটা কি? আ উপর দিয়ে ক্রিম লাগানো না? এটা তো আপনারা জানেন সবাই। ক্রিম লাগানোর কোনো সমাধান না। এখানে ক্রিমের জন্য আপনার সেতি হয় নাই। সেতি হয়েছে আপনার দীর্ঘদিন ধরে পেটে ইনফেকশন, পেটের ডিসবায়োসিস মানে পেটের গুড ব্যাকটেরিয়া গুলো কমে যাওয়া। আপনাকে গুড ব্যাকটেরিয়া বাড়াতে পারলেই আপনার আনওয়ান্টেড ব্যাকটেরিয়া মানে হচ্ছে যে আম আ বা বা যেগুলো হচ্ছে যে H. pylori হোক বা আদার ব্যাকটেরিয়া গুলো আছে এগুলো কমে যাবে। এগুলা কমে গেলে আপনার কি হবে? তখন আপনার শরীরে পুষ্টি আসবে। তখন পুষ্টি আসলে শরীরে আবার মেলানোসিস তৈরি হবে, আবার পিগমেন্টেশন হবে। সেজন্য আপনি আম প্রথমত ভেজিটেবল জুস খাওয়া শুরু করেন, সুপুষ্টিটা আসুক। এরপরে আপনার খাবার-দাবার মধ্যে অবশ্যই এমন খাবার খাবেন না, স্পেশালি ফার্মের মাংস, ফার্মের দুধ এবং ফার্মের ডিম। এগুলোই আপনার এই সাথে রোগ করেছে। এগুলাই সমস্ত রোগের কারণ। হয়তো বলবেন যে, আমি তো বলি গমের তৈরি খাওয়ার ১ নম্বর কারণ। ইয়েস, গমের তৈরি খাওয়ার ১ নম্বর কারণ। কিন্তু গমের তৈরি খাওয়ার সমস্যা করে একটু পরে। কিন্তু ফার্মের চিকেন, ফার্মের ডিম এগুলা রাইট অ্যাওয়ে ক্ষতি করে। বুঝতে পেরেছেন? তো এইজন্য আপনাকে একটু আ কেয়ারফুলি আপনাকে চিন্তা করতে হবে যে আপনি কিভাবে সুস্থ হবেন, হ্যাঁ? তো আম আপনাকে এগুলো বাদ দেওয়ার পরে স্কিন ডেভেলপমেন্ট এর জন্য আমাদের কিছু মেডিসিন আপনাকে দেখাই আমি। যে এক নাম হলো MSM, আরেকটা হলো যে আল্ট্রা কোলাজেন, আরেকটা হচ্ছে যে আমাদের গ্লুটামিন এবং বায়োটিন। তো এই ৩ টে ওষুধ নেয়া লাগবে। ৩ টে ওষুধে আপনার স্কিনটাকে গ্রো করবে। তো আম ৩ টা ওষুধ নিবেন এর পাশাপাশি ডায়েটটা তো বললামই। ডায়েটের মধ্যে আপনি দীর্ঘদিন ধরে আপনার কার্বোহাইড্রেটটাকে এভয়েড করবেন। এক্সারসাইজ করবেন, ঠিকমতো ঘুমাবেন। তাহলে আপনি আস্তে, আস্তে স্কিন ভালো হবে। স্কিন ভালো হওয়ার পরে দেখবেন আপনার আম যদি আরো কোনো অটোইমিউন রোগ থাকে সেগুলোর জন্য আপনার আস্তে, আস্তে ভালো হওয়ার জন্য যে গাইডলাইন গুলো বলা আছে ওগুলো ফলো করবেন। তবে প্রাইমারিলি হচ্ছে আপনার স্কিন ডিজিজ এর মানেই সেখানে আপনার কোলাজেন, L-গ্লুটামিন এবং MSM। মাহাদি লাইনে আছো নাকি মাহাদি? দেখা ওগুলা? তো আম এই ৩ টা ওষুধ আপনাকে নিতে হবে। কেমন? দেখাচ্ছে আমি দেখতেছি উনি বের করতেছে। তো আ এর পাশাপাশি যদি শরীরে টক্সিন থাকে ডিটক্স করতে হবে। কমপ্লিট ডিটক্স। এই যে দেখছেন অ্যালগরিদম দেখতে পাচ্ছেন এটা? এটা স্কিনটাকে গ্রো করবে, গাটটাকে গ্রো করবে, মেটাবলিজমটাকে বাড়াবে। তারপরে আম তারপরে হচ্ছে যে এমএসএম এবং হলো আল্ট্রা কোলাজেন। তো এই ৩ টে ওষুধ আপনার স্কিনের জন্য লাগবে মনে রাখবেন। ৩ টে ওষুধ নিবেন। এর পাশাপাশি যদি ডায়াবেটিস থাকে ডায়াবেটিস ওষুধ লাগবে। যদি আপনার ব্লাড প্রেশার থাকে ব্লাড প্রেশার ওষুধ লাগবে। এর পাশাপাশি আপনি যদি ডাইজেশন সমস্যা ডাইজেশনের জন্য ডাইজেস্ট অপ্টিমাইজার যে শরীরে প্রচুর আ ডিটক্সিকেটেড হয়, মানে এনার্জি না থাকে, ঘুম না হয়, আপনার ওজন বেড়ে যাচ্ছে। এই সবগুলো যদি থাকে তাহলে কমপ্লিট ডিটক্স লাগবে। দেখতে পাচ্ছেন যে আমাদের প্রতিটি ওষুধ অনেকগুলা ইনগ্রেডিয়েন্ট দিয়ে তৈরি। এখানে দেখতে পাচ্ছেন এখানে ইনগ্রেডিয়েন্ট সহ বলা আছে এবং প্রত্যেকটা ইনগ্রেডিয়েন্ট সায়েন্টিফিক্যালি বা রিসার্চ করে বানানো। তার সায়েন্টিফিক ডেটাও
প্রতিটা সাপ্লিমেন্টের ওখানে দেয়া আছে আপনাদের ওখানে, দেখবেন আপনি। তো আম আশা করি আপনারা ব্যাপারটা বুঝতে পেরেছেন। সুপ্রিয় ভাইরা, তো আপনারা এভাবে আপনারা শ্বেত রোগের জন্য ভালো হওয়ার চেষ্টা করবেন এবং আ শ্বেতি রোগ কেন? যারা সোরাইসিস সমস্যা আছে এবং যাদের সোরাইসিস সমস্যা আছে বা যাদের ডার্মাটাইটিস আছে তাদের জন্য সিমিলার প্রোটোকল। এই ৩ টা ওষুধ নিবেন। MSM, অ্যালগুটামিন এবং আল্ট্রা কোলাজেন এগুলো নিতে হবে। আর অটোইমিউন প্রোটোকল যেগুলো আছে মানে অ্যান্টি ইনফ্ল্যামেটরি খাবার বাদ দেওয়া লাগবে। কারণ সোরাইসিসটা একটা ভেরি সিরিয়াস অটোইমিউন রোগ। এখানে ইনফ্ল্যামেটরি সমস্ত খাবার বাদ দেওয়া লাগবে। ঠিক আছে? তো আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছেন ইনশাআল্লাহ। আম আমি আরো কিছু প্রশ্ন আপনারা লিখুন। আপনারা দয়া করে প্রশ্নগুলো লিখুন। আমি উত্তর দিচ্ছি প্রশ্নগুলোর। আম আপনারা লিখেছেন যে শসা খেতে পারি না। গ্যাস্ট্রিক সমস্যা হয়, লেবু খেতে পারি না। যদি সমস্যা হয়, শসা খেতে না পারেন, তাহলে আম আপাতত খাইয়েন না। আপাতত আপনি খালি পেটে বেকিং সোডা খান। খাবার সাথে অ্যাপল সাইডার ভিনেগার খান। আপনি প্রোবায়োটিক খাবারগুলো খান। পেটের ব্যাকটেরিয়া প্রোফাইল ভালো হলে, অর্গানগুলা হিলিং হলে আপনি সবকিছু হজম করতে পারবেন। এবং শশায় হজম করতে না পারাটা আমি দেখেছি অনেক ক্ষেত্রে অনেক পেশেন্টের H. pylori পজিটিভ থাকে। এটা আপনার খেয়াল রাখবেন, কেমন? তবে H. pylori পজিটিভ চিন্তা না করে আপনি আগে বেকিং সোডা, লেবু যেভাবে বলেছি সেভাবে ফলো করে আপনারা আগে সুস্থ হওয়ার চেষ্টা করেন। টরন্টোতে টরন্টোতে আমি বহুবার প্ল্যান করেছি। টরন্টো আসতে পারলাম না। তবে আম সামার তো পুরা প্ল্যান করা হয়ে গেছে। সামারে এই সপ্তাহে যাচ্ছি নিউ ইয়র্কে, কয়েকটা কানেকটিকাট এবং ভার্জিনিয়াতে এবং আলবেনিতে। তো আশা করছি আম আবার ওখান থেকে এসে নিউ ইয়র্কে কনফারেন্সেসে আবার বাংলাদেশে যেতে হবে। ধরুন যে সেপ্টেম্বর নাগাদ যদি প্ল্যান করতে পারি কোনো একটা উইকেন্ডে। আগে প্ল্যান ছিল সময় নিয়ে আসবো। আসলে সময় নিয়ে আসার জন্য ওয়েট করতে সময় আর নেয়া হচ্ছে না। তো আমি একেবারে একটা উইকেন্ডের জন্য হলে চলে আসবো টরন্টোতে ইনশাআল্লাহ। টরন্টোতে অনেক ভাই-বোনের সাথে আমার পরিচয় আছে। আমার অনেক বলতে গেলে কয়েক হাজার পেশেন্ট টরন্টোতে। তো অবশ্যই আমার যেতে হবে ইনশাআল্লাহ, হ্যাঁ? আ দেলোয়ার খান ভাই, থ্যাংক ইউ সো মাচ। জাযাকাল্লাহ খাইর। আমাদের সব ভালোবাসার জন্য আল্লাহর জন্য হয়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে অনেক ভালো রাখুক। তো সুপ্রিয় ভাইরা, যেটা বলছিলাম যে আমি আপনাদের প্রশ্নগুলা লিখুন। আমি উত্তর দিচ্ছি ইনশাআল্লাহ। যেগুলো উত্তর দিতে পারব না, আম অবশ্যই আমি লাইভ শেষ করে উত্তরটা আপনাকে দিব ইনশাআল্লাহ, হ্যাঁ? দেখুন, IBD রোগের জন্য কফি এনিমা করলে কি লবণ পানি খাওয়া যাবে? এই লবণ কি এই রোগের জন্য খারাপ? প্লিজ উত্তর দেন। দেখুন, কফি এনিমা নিয়ে আপনাদের অনেক ভুল ধারণা আছে। অনেকে এটাকে ভয় পান যে কফি এনিমা করলে কি হবে? কফি এনিমা করা যাবে কিনা? দেখুন, কফি এনিমা, IBD যাদের ব্লিডিং হচ্ছে, যাদের মেজর মেটাবলিক ইস্যু আছে, অবশ্যই করতে পারবেন। যদি খুবই সিরিয়াস পর্যায়ে ব্লিডিং হয়, আলসারেটিভ কোলাইটিস বা ক্রোনিস এর কারণে প্রচুর ব্লিডিং হয়, সেক্ষেত্রে আপনারা এনেমা করার দরকার নাই। আপনি যদি ওই ক্ষেত্রে শুধু ভেজিটেবল এবং তেল, মানে তেল এবং ফাইবারযুক্ত ভেজিটেবল মধ্যে যেগুলো আপনার সমস্যাগুলো খাইয়েন না? তেল এবং ফাইবার বা শাকসবজি খাওয়ার পরে দেখবেন আপনার ব্রেইনটা আস্তে আস্তে কমে যাচ্ছে। একদম টানা পুরো দিন ফাস্টিং করবেন। ফাস্টিং করে একবারই সবজি, ২ টা ডিমের কুসুম খেতে পারেন। ১ কাপ ছোট একটা কাপ তেল খাবেন। এতে হবে কি আপনার খাবারটা যখন অ্যাবজর্ব হবে, ইনফ্লামেশন কমে যাবে, আপনার ব্লিডিংটা বন্ধ হয়ে যাবে। ব্লিডিং যখন বন্ধ হয়ে যাবে অথবা আপনি টেম্পোরারি মেডিসিন নিবেন। আপনি টেম্পোরারি আপনাকে আ বাংলাদেশে হলে কর্টেন, আমেরিকাতে হলেও যে সালফাতালাজাইন অথবা আপনাকে স্টেরয়েড অন্যগুলো অথবা আপনাকে আম যেকোনো ইউ নো আ সা ইয়ে বলা হয় আ যেটা আমরা বলি আরকি যে স্টেরয়েড। যেকোনো স্টেরয়েড বা বায়োলজিক্স দিলেও আপনি এটা কন্টিনিউ করবেন। এটা নেয়ার পাশাপাশি আপনি নিজেকে যে ডায়েট করবেন দেখবেন আপনার এখন যদি ব্লিডিং হয় ১০ বার বা ২০ বার বা মেডিসিন যদি কাজ করছে না, আপনি ডায়েটটা করেন মেডিসিনটা কাজ করবে। মানে কনভেনশনাল মেডিসিনটা। কাজ করার পরে, এটা করার পরে যখন ব্লিডিংটা কমে যাবে তখন আপনি কফি নেওয়ার প্ল্যান করবেন। এবং মনে রাখবেন যে আ আমরা অনেকগুলো ওষুধ বানিয়েছি হজমের জন্য, যেমন ডাইজেস্ট অপ্টিমাইজার বা অ্যালগুডামিন যেটা গাট লেয়ারকে হিল করবে। এগুলা করেও আপনার ডিটক্স করে আপনার আইবিডিটা কমাতে হবে। তো আইবিডি কমার পরে
যখন ব্লিডিংটা কমে যাবে, আলসারেটিভ কোলাইটিসটা কন্ট্রোলে আসবে, ক্রোনিক ডিজিজটা কমে যাবে, তখন আপনি কফি নেওয়া শুরু করেন। আর কফি নেওয়া খুব বেশি গরম দেওয়ার দরকার নেই। হালকা লাইট ওয়ার্ম দিবেন। যাতে করে সহজে আপনি নিজে মানে আপনি টলারেট করতে পারেন। অনেকে বা আমি এমন দেখি যে একদম গরম দিয়ে কোলনে বার্ন করে ফেলেছেন। এটা আপনারা করবেন না। কুসুম গরম পানি দিবেন। 37 ডিগ্রি সেন্টিগ্রেড এর উপরে যাবেন না। হুম? তো কুসুম গরম পানি দিয়ে আপনি যখন এনওয়া করবেন, তখন আপনি লবণ খাবেন। কালকে একজন বলছে কি লবণ নাকি আগে খেতে বলছি আমি। লবণ আগে খেতে বলি নাই। লবণ আপনি আম কফি নেওয়া করার পরে আপনি যখন ১ম বার স্টুলটা বের হবে, কিছুক্ষণ পজ থাকবে। আমি এক্সাক্টলি স্টেপ বাই স্টেপ আপনাকে করে দেখিয়েছি ভিডিওগুলাতে। যখন পজ থাকবে সে সময় আপনার লবণ পানি খাবেন। তাতে আপনার শরীরে লবণ যেমন রিস্টোর হবে, লবণ রিস্টোর হওয়ার পাশাপাশি আপনার কোলনটা একটু পুশ পাবে টু গেট রিড অফ দ্য আদারস বাউল। তো আপনার সহজেই আপনার লবণ পানি খাওয়ার পরে আপনার সহজে বাউলটা ক্লিন হবে। ওই যে বলছি আমি 30 মিনিটস এর মধ্যে আপনি কফি নেমা করবেন। এবং আমি 30 মিনিটস আপনাকে ঘড়ি ধরে করিয়ে দেখিয়েছি আগের ভিডিওতে। তাহলে আপনারা লবণ খাবেন কোন সময়? ওই যে মাঝখানে যে সময় থাকবে যখন আপনার কফি এনেমা দেওয়ার পরে মানে এনেমা দেওয়ার পরে একটু স্টুল বেরিয়ে আসছে। তখন লবণ পানি খাবেন। স্টুল পুরো বের হওয়ার পরে আরেকটু লবণ পানি খাবেন। এক্সট্রা ১ চা চামচ এক্সট্রা লবণ খাবেন যদি আপনি এনেমা করেন। বা আপনি সারাদিন ধরে আরেকটা চামচ খেতে পারেন। তবে ডেইলি ওই সময়টা ১ চামচ বেশি খাওয়ার দরকার নাই। আর পুরো দিন ধরলে ২ চামচ এক্সট্রা লবণ পানি খাবেন এবং এই লবণটা আপনার কোরনের জন্য আরো উপকার হবে, ক্ষতি হবে না, হ্যাঁ? আপনার লবণ করে কি? লবণটা হচ্ছে ইলেক্ট্রোলাইট। এটা একটা কারেন্ট, প্রবাহ সৃষ্টি করে এবং পানি ধরে রাখে। দুটো কাজ করে। আপনার এনার্জি যোগাবে, আপনাকে ডিহাইড্রেশন থেকে কমাবে এবং আপনার পেইন-টেইন গুলো থাকবে এগুলো কমে যাবে। তো লবণটা অবশ্যই খাবেন, লবণটা উপকারী এবং কফি নেওয়ার জন্য যে আপনার ভুল বোঝাবুঝিগুলো আছে, এগুলো আপনারা রাখবেন না। কফি নেওয়াগুলা আপনারা করবেন যে ধরনের আইবিডি, আলসারেটিভ কোলাইটিস বা ক্রোনিক ডিজিজ থাকলে। তবে এগুলা আপনাকে কমাবেন। এগুলা কন্ট্রোলে আসুক। কন্ট্রোলে আসার পরে গিয়ে আপনি এনেমা করবেন। এবং এনেমা কিভাবে করবেন? অনেকে বলে ডেইলি কবার করবে এগুলো আপনারা লিখেন। আপনারা ভিডিওগুলো শুনেন, বলা আছে। ১ম দিকে ডেইলি করতে হবে। তারপরে গিয়ে কমাবেন। তারপরে অ্যাজ নিডেড যখন প্রয়োজন হয়। আবার ক্যান্সার হলে ডেইলি ২ বার করতে হবে বা ৩ বার করতে হতে পারে ক্যান্সার যাদের আছে। একবার করলে হবে না। ঠিক আছে? টেম্পোরারি পরে আবার কমাইতে পারবেন ইনশাআল্লাহ। ঠিক আছে? আশা করি উত্তরটা পেয়েছেন, হ্যাঁ? তো শুক্র ভাই আজকে আমি তো নিউ ইয়র্কে যাবো তো আমি একটু লাইভটা শেষ করতে হবে। কিছু পেশেন্ট আছে। আর আমাদের গত ৪ দিন কারেন্ট ছিল না। তো যার কারণে আমি একটু ব্যস্ত থাকবো। আজকে আর কথা বলব না। এখানে শেষ করছি। আপনারা সবাই অনেক ভালো থাকবেন। যাওয়ার আগে বলছি যে আপনার সাথে প্রশ্ন যেগুলো করেছেন আপনার উত্তর দিচ্ছি এগুলো সবগুলোরই আমি ইনশাআল্লাহ। আর নিউ ইয়র্কে, কানেকটিকাটে এবং আলবেনিতে প্রোগ্রাম হবে। আলবেনি এয়ারপোর্ট ইন যেটা এখানে ওদের একটা আ লাউঞ্জে আ লাউঞ্জ এরেঞ্জ করেছে। আর নিউ হেভেন একটা ইসলামিক সেন্টারে এই ২ টা প্রোগ্রাম আপনাদেরকে জানাচ্ছি। নিউ ইয়র্কের প্রোগ্রামগুলো আছে। ওগুলো আপনাদেরকে জানানো হবে। ইনশাআল্লাহ আপনার লাইভ পেজগুলো ফলো করবেন। তো নিউ ইয়র্কে দেখা হবে সবার সাথে। আর নিউ ইয়র্কে যারা বিভিন্ন জটিল সমস্যায় আছেন বা কঠিন কোনো রোগ নিয়ে কথা বলতে চান বা স্টেম সেল থেরাপি নিয়ে কথা বলতে চান, যাদের নিউরোলজিক্যাল সমস্যা, আলজাইমার, ডিমেনশিয়া অথবা অটিজম অথবা অর্গান ফেলিউর যেমন কিডনি, লাং, হার্ট, লিভার এই ধরনের সমস্যা মেজর রোগ হলে বা অটোইমিউন রোগ হলে অবশ্যই স্টেম সেল লাগবে। এবার আমার সাথে কথা বলতে চান, আমি আপনাদের গাইড করব। আমাদের স্পেসিফিক মেডিকেল ডক্টর আছে যারা আপনাকে এটা অ্যাডমিনিস্ট্রেট করবে। তো আমি আপনাকে গাইড করব ইনশাআল্লাহ। তো আমাকে জানাবেন নিউ ইয়র্কে আসলে দেখা হবে। আমাদের কল দেওয়ার নাম্বার তো এটাই। দেয়া আছে স্ক্রিনে। তো সবাই কল দিয়ে ফেলুন ঝটফট যাদের সাথে দেখা করতে চান। আম আপনারা সবাই অনেক ভালো থাকবেন। আ ফি আমানিল্লাহ। আপনাদের সবার জন্য অনেক দোয়া এবং ভালোবাসা। আমাকে জানাবেন যেকোনো প্রশ্ন। আ লাইভের পরে, লাইভের আগে আমি সবগুলা প্রশ্ন উত্তর দিব ইনশাআল্লাহ। আশা করি আপনারা আমাকে ভুল বুঝবেন না কোনো ব্যাপারে। তো পরিশেষে সবার কাছে দোয়া চাচ্ছি এবং ভুলের জন্য ক্ষমা চাচ্ছি। আমি তো মানুষ, ভুল করতে পারি, ভুল কথা বলতে পারি। আম দেখা হবে সেমিনার কার্নাটিকার সবার আগে এই শনিবারে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।